Green Touch, a program for basic challenge. Bismillahirrahmanirrahim. Hello viewers, আপনারা কেমন আছেন? I think to the Almighty of Allah, everyone is nice, and I want to recite two poems. One is the lake Isli of Innisfree. আর এই কবিতাটা লিখেছেন by W.B. Yeats. তো কবিতাটা আপনারা খুব গভীরভাবে মনোযোগ দেন। এখানে কবি আসলে তার প্রেক্ষাপটটা কি বোঝাতে চেয়েছেন, গ্রামের জীবন এবং শহরের জীবন, গ্রামের নিরবচ্ছিন্ন নিস্তব্ধ স্বাভাবিক প্রাকৃতিক জীবন, এটার প্রয়োজনীয়তা এবং শহরের কোলাহলময় জীবন, এই দুইটার মধ্যে একটা তফাৎ তুলে ধরেছেন খুব চমৎকারভাবে। এখানে কবি প্রথমে বলেছে আই উইল রাইজ, অর্থাৎ আই উইল রাইজ, আমি উঠবো, আই উইল রাইজ, আমি উঠবো, অ্যান্ড গো নাও, এবং এক্ষুনি যাব, অ্যান্ড গো টু ইনিসফ্রি, এবং ইনিসফ্রিতে যাব। ইনিসফ্রি হলো আয়ারল্যান্ডের একটা দ্বীপের নাম। ইনিসফ্রি শব্দটা হলো আয়ারল্যান্ডের একটা দ্বীপের নাম, যেখানে কোনো মানুষ বাস করে না, একেবারে নির্জন একটা পরিবেশ। সেই পরিবেশে কবি যাবে, সেখানে বাস করবে, তাই বলতেছে আই উইল রাইজ and go now and go to Innisfree, আমি উঠব, এখনই যাব, ইনিসফ্রিতে আর, and a small cabin built there, স্মল কেবিন মানে ছোট্ট একটা ঘর, বিল্ট দেয়ার সেখানে তৈরি করব, অফ ক্লে, ক্লে মানে কাদামাটি, অ্যান্ড আসল শব্দের অর্থ হলো বাতা দেওয়া, মানে বাতার যে বেড়া সেটিকে বলা হয়, অর্থাৎ বাতা দিয়ে বেড়া তৈরি করবে মেট। তাই বলতেছে আমি উঠব, এখনই যাব ইনিসফ্রিতে আর বানাবো ছোট্ট কুড়ে ঘর, কাদা ও বাতার। তাহলে আপনি দেখেন এখানে কাদা এবং বাতা কোনটাকে বোঝানো হইতেছে, ক্লে মানে কাদামাটি, ওসেলস মানে হলো বাতা। তাই বলতেছে আই উইল রাইজ অ্যান্ড গো নাও অ্যান্ড গো টু ইনিসফ্রি and a small cabin built there of clay and bosses made, আমি উঠবো, এখনই যাব, ইনিসফ্রিতে আর বানাবো ছোট্ট কুড়ে ঘর, মানে স্মল কেবিন, বাতাও কাদার। কি চমৎকার! অর্থাৎ কবি একটা নিঃসঙ্গ পরিবেশ চাচ্ছে, কোলাহলময় পরিবেশে পছন্দ করছে না। নাইন মানে 9, বিন মানে সিম, রোজ মানে শাড়ি, অর্থাৎ 9 বিন রোজ উইল আই হ্যাভ দেয়ার, অর্থাৎ সেখানে থাকবে সিম গাছের 9টি শাড়ি। 9 বিন রোজ উইল আই হ্যাভ দেয়ার, সেখানে থাকবে সিম গাছের 9টি শাড়ি। এ হাইভ, একটি মৌচাক, হাইভ শব্দের অর্থ মৌচাক, ফর দ্য হানি বি, মৌমাছিদের জন্য। তার মানে এইখানে কবি বলতে চাইতেছেন এইভাবে, সেখানে থাকবে সিম গাছের 9টি শাড়ি, থাকবে মৌমাছিদের জন্য একটি আবাস বাড়ি, থাকবে মৌমাছিদের জন্য একটি আবাস বাড়ি, মৌমাছি সকল মৌমাছি দেখেন, অ্যান্ড লিভ অ্যালোন ইন দ্য বি লাউড গ্লাড, লাউড মানে উচ্চ স্বরে, গ্লাড মানে গুনগুন রব, এই যে মৌমাছি যে গুনগুন করে সেটাই হলো গ্লাড। তার মানে সেখানে মৌমাছিরা বসবাস করবে, আমি বাস করব একা, আর বসবাস করব, অ্যান্ড লিভ অ্যালোন, একা বাস করবো আমি সেখানে, ইন দ্য বি লাউড গ্লাড, অর্থাৎ মৌমাছিদের গুনগুন শব্দে। তার মানে এখানে কবি বলতেছে মধুমাছি সব, গুনগুন রব, আমি রব একা, কিছু শান্তি রহে। দেখেন এখানে আপনি একটু ভালো করে খেয়াল করেন, অ্যান্ড আই শ্যাল হ্যাভ সাম পিস দেয়ার, সেখানে আই শ্যাল হ্যাভ আমার থাকবে কিছু শান্তি, পিস মানে শান্তি, ফর পিস কামস ড্রপিং স্লো, আর এই শান্তিগুলো আসবে কি খুব আস্তে আস্তে, শিশুর বিন্দু যেমন সকালবেলা আস্তে আস্তে ফোটায় 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 পড়ে, শান্তিটাও সেখানে আমার উপরে ড্রপিং হয়ে ফোটায় ফোটায় পড়বে। ড্রপিং ফ্রম দ্য হিলস অফ দ্য মর্নিং, অর্থাৎ সেখানে সকালে যেভাবে শিশির বিন্দু পড়ে ঠিক ওইভাবে ড্রপে ড্রপে আমার উপরে পড়বে। টু হোয়ার, যেখানে দ্য ক্রিকেট সিংস, যেখানে, এখানে ক্রিকেট শব্দের অর্থ ঝিঝি পোকা,
দ্য ক্রিকেট সিংস, সেখানে ঝিঝি পোকারা গান গাইবে। কি মজার না ব্যাপারটা, কবির কত কল্পনা। দেয়ার, সেখানে মিডনাইটস, মধ্যরাতে। অল এ গ্লিমার, অর্থাৎ এই মধ্যরাত্রে সব কিছু জল জল করে উঠবে। অ্যান্ড নুন, এ পার্পল গ্লো, এবং মধ্য দুপুরে একটি পার্পল গ্লো করবে। দেখেন এখানে আমি বলতেছি, দেখেন কবিতার ভাষায়, মৌমাছি সব গুনগুন রব, আমি রব একা, কিছু শান্তি রহে, ধীরে ধীরে বহে যেন শিশিরিকা। প্রভাতের শিশির সিক্ত নেড়ে ঝরে অঝরে, ফোটায় ফোটায়, সেখানে ঝিঝিরা কেবলই গান আর গায়। যেখানে মধ্যরাত্রি তারার মেলা, মধ্যরাত্রি দেখেন মিডনাইটের কথা বলা হয়েছে, দেয়ার মিডনাইটস অল দ্য গ্লিমার, অর্থাৎ তারারা খেলা করবে। অ্যান্ড নুন এ পার্পল গ্লো, দেখছেন সেখানে মধ্যরাত্রি তারার মেলা, একটি পূর্ণ রক্তিম আলো, মানে সূর্য একটি পূর্ণ রক্তিম আলো দেবে, অর্থাৎ পার্পল গ্লো, পুরোপুরি একটা রক্তিম আলো দেবে দুপুরবেলা। তাই এখানে বলতেছে দেয়ার মিডনাইটস অল এ গ্লিমার, অর্থাৎ মধ্যরাত্রে তারারা জল জল করবে, গ্লিমার জল জল করবে সকল তারারা। অ্যান্ড নোনে পার্পল গ্লো, এবং দুপুরকালে একটা পার্পল গ্লো, শব্দের অর্থ একটি রক্তিম আলো, পার্পল মানে রক্তিম, আর গ্লো মানে আলো, একটি রক্তিম আলো মাথার উপরে পড়বে, এটি কিন্তু বোঝাইতেছে। তার মানে কবির পুরোটাই কল্পনা কিন্তু। অ্যান্ড ইভিনিং অফ ফুল অফ দ্য লিনার্স উইংস, আর ইভিনিং, ইভিনিং মানে সন্ধ্যাকালটা, ফুল অফ লিনার্স উইং, আচ্ছা, অর্থাৎ লিনার্স উইংস মানে হলো শ্যামা পাখির ডানা, উইংস মানে ডানা, লিনার্স মানে হলো শ্যামা পাখি, ঠিক আছে। অর্থাৎ তখন দেখবেন যে শ্যামা পাখি পাখা মেলে ভরপুর সাজে, একটা ফুল যেটা আর কি ইভিনিং বলা হয়, বা শ্যামা পাখি ডানা মেলবে ভরপুর সাজে, অর্থাৎ সন্ধ্যাকালে একদম ভরপুর সন্ধ্যায় গাছের থেকে হঠাৎ একটা শ্যামা পাখি লিনার্স উইংস ডানা মেলে উড়ে যাবে, তখন একটা শব্দ হবে, নীরবতা ভঙ্গ হবে, এটাই বলতেছে। শ্যামা পাখি ডানা মেলে ভরপুর সাজে, আমি উঠবো, আই উইল রাইজ অ্যান্ড গো নাও। এই যে যখন বলতেছে, কি মজার কল্পনা করতেছে কবি, যে আমি একটা ইনিসপ্রিতে যাব, যে দ্বীপে কেউ বাস করে না, একা থাকবো, সেখানে শিম গাছের 9টি সারি থাকবে, সেখানে মৌমাছিদের জন্য একটা মৌচাক থাকবে, মৌমাছিরা গুনগুন গান গাবে, আর সেই গুনগুন গানের শব্দে আমি ঘুমাবো, আমি একা বাস করব, আর সেখানে আমি একটি কুঁড়ে ঘরের কাদা, কুঁড়ে ঘর তৈরি করব, কাদা এবং বাতা দিয়ে আমি আবাস বাড়ি তৈরি করব। সকালবেলা শিশির যেমন ড্রপে ড্রপে পড়ে, মানে ফোটায় ফোটায় পড়ে, ঠিক ওই রকমই ঝিঝি পোকারা যেভাবে গান গাবে, সেটা যেন ঝিরঝির ঝিরঝির একটা শব্দ করে। মধ্যরাত্রে তারারা খেলা করবে, এবং মধ্য দুপুরে রক্তিম আলো আমার মুখে এসে পড়বে, ভর সাজে শ্যামা পাখি উড়ে যাবে। এই কল্পনার পরে আবার কবি এটা বলতে বলতে বলতেছে, আমি উঠবো এবং এখনই যাব। ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে, আর সেখানে থাকবো রাত আর দিন সব সময়। আই হিয়ার লেক ওয়াটার ল্যাপিং, আমি হ্রদের পানির ল্যাপিং উত্থান পতন শব্দ শুনবো, উইথ লো সাউন্ডস, অল্প শব্দে, বাই দ্য শোর, সমুদ্র কূলে। হুইল, যেখানে আই স্ট্যান্ড, আমি দাঁড়াবো, অন দ্য রোডওয়ে, রাস্তার পাশে, অর অন দ্য পেভমেন্টস গ্রে, অথবা আমরা কোনো ডোবার কাছাকাছিতে, যে জায়গা মনে করেন যে ফুটপাথ, ওই পথের সাইডে দাঁড়াবো। আই হিয়ার ইট, আমি সেখানে শুনবো। ইন দ্য ডিফার স্কোর, আমার হৃদয়ের গভীর থেকে এই শব্দগুলো শুনবো। সো আপনি দেখেন কবিতাটা যদি আমি পুরাটা আমার ভাষায় বলি, দেখেন বাংলাটা দেখেন, আপনারা ইংরেজির সাথে মিলাই যান। আমি উঠবো, এখনই যাবো ইনিসপ্রিতে, আর বানাবো ছোট্ট কুঁড়ো ঘর, কাদা ও বাতার, সেখানে থাকবে সিম গাছের 9টি সারি, থাকবে মৌমাছিদের জন্য একটি আবাস বাড়ি, মৌমাছি সব গুনগুন রব, আমি রব একা, কিছু শান্তি রহে, ধীরে ধীরে বহে যেন শিশুরিকা। প্রভাতের শিশির সিক্ত নীরে, ঝরে অঝরে, ফোটায় ফোটায়, যেখানে ঝিঝিরা কেবলই গায় আর গায়। যেখানে মধ্যরাত্রি তারার মেলা, একটি পূর্ণ রক্তিম আলো দুপুর বেলা, শ্যামা পাখি ডানা মেলে ভরপুর সাজে, আমি উঠবো, এখনই যাব কেবল তাদেরই মাঝে। হেতু সদা দিন রাত আসতে পরে শুনি, লেকে নীর মৃদু সুর কোলে আসে ধ্বনি।
যখন আমি রাস্তার ধারে কিংবা ফুটপাতে দাঁড়িয়ে যাই, তখন আমি আমার হৃদয়ের গভীরে কেবল এটাই শুনতে পাই, আমি নিষ্কৃতে যাব, আমি নিষ্কৃতে যাব, এই শব্দটাই আমি শুনতে পাই। কবি এখানে তার কবিতার মাধ্যমে নীরব একটি একাকিত্ব জীবন কাটানোর জন্য, প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে ফেলার জন্য, নিজেই প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার জন্য এই কবিতাটিকে আহ্বান করেছে। এবং আপনারা যারা কবির মতো এরকম নীরব স্থানে থাকতে চান, হ্যাঁ, তাদেরকেও কবি আহ্বান করেছে। এই কবিতার মধ্যে আমরা যেটা শিখলাম যে কবি শহরের কোলাহলময় জীবন থেকে একটা ভিন্নধর্মী দ্বীপে, যেখানে কেউ বাস করে না, একা থাকতে চায়, সেখানে একা ঘর বানাবে, প্রকৃতির সাথে নিজেকে একাত্ম প্রকাশ করবে। এটাই কবির কিন্তু মর্মবাণী এবং হৃদয়ের কথা। হৃদয়ের গভীর থেকে কবি এখানে কথাগুলো বলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই কবিতার মধ্যে যে কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে আয়ত্ত করবেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে এই কবিতার মধ্য থেকে কি ধরনের প্রশ্নগুলো আসে। এরপরে আমি দ্বিতীয় আরেকটা কবিতায় যাচ্ছি, সেটা হলো সেপ্টেম্বর 1, 1939 থেকে ডব্লিউ.এইচ. অডেন এই কবিতাটা লিখেছেন। এটাকে আপনারা জানেন 1939 সালে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে আবির্ভাবটা, সেখানটাকে অনুসরণ করে যে কবি এখানে আপনার যুদ্ধের প্রতি বিতৃষ্ণা আরোপ করে, যুদ্ধের প্রতি ভয় আরোপ করে, যুদ্ধকে ঘৃণা করে শান্তির পথে সকলকে আহ্বান করে কবিতাটি লিখেছেন। তাই দেখেন কবি তার ভাষায় লিখেছেন, 52 নং রাস্তায় আমি পানশালার একটিতে আসি বসে, অনিশ্চিত আর হতাশায়। লক্ষ্য করেন, আই সিট, আমি বসে আছি, অন ওয়ান অফ দ্য ড্রাইভ, মানে একটি পানশালা বলতে যেখানে একটা নীরব জায়গা, সেখানে চা খায়, পান খায়, এই ধরনের একটা ঘরের ভিতরে সে নীরব একটা জায়গায় বসে আছে। আর সেটা কি 52 নং রাস্তায়, যে রাস্তায় আপনার মনে করেন যে যুদ্ধ বিব্রত নানান খবর শোনা যায় রেডিও বা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে। 52 নং রাস্তায় আমি পানশালা একটিতে বসে, অনিশ্চিত আর হতাশায়, দেখছেন, আই সিট, আমি বসে আছি, অন, কিসের উপরে, ওয়ান অফ দ্য ড্রাইভস, একটি পানশালার উপরে, অন 52nd স্ট্রিট, অর্থাৎ 52 নং রাস্তায়, আনসার্টেইন অ্যান্ড অ্যাফ্রাইড, অনিশ্চিত এবং ভয়ে ভীত স্বতঃস্ফূর্ত অবস্থায়, আনসার্টেইন অনিশ্চিত, অ্যাফ্রাইড ভীত, এটা বোঝানো হইতেছে। অ্যাজ দি ক্লেভার হপস এক্সপায়ার, হেতু হলো মানে যেহেতু এই কপট আশায় যেই না রহে আর পাশে, এই কথাটা হইতেছে অ্যাজ দি ক্লেভার হপস এক্সপায়ার, অর্থাৎ এই যে একটা চালাকি আশা, প্রত্যাশা, যুদ্ধ করার যে আশা, এগুলো যেন আর না থাকে, এই দুর্দশা যেন আর না থাকে। অফ এ লো ডিসঅনেস্ট ডিকেট, অর্থাৎ এক হীন অমলিন অসৎ দশকের। এখানে ডিকেট শব্দের অর্থ দশক, দশক বলতে প্রতি 10 বছরকে বলা হয় ডিকেট। আচ্ছা, ডিসঅনেস্ট মানে অসৎ, এই যে 10টা বছর চলে গেছে, হ্যাঁ, তাই বলছে এক হীন অমলিন অসৎ দশকের, যে আমি 10টা বছর ধরে, কবি এখানে বুঝাইতেছে আমি 10টা বছর ধরে ভয়ে আতঙ্কে আছি, কষ্টে আছি, কখন যেন আবার যুদ্ধ বেজে যায়। ওয়েভস অফ ইজার অ্যান্ড ফেয়ার্স, অর্থাৎ এখানে রাগ এবং ভয়ের যে ঢেউ, রাগ এবং ভয়ের, অর্থাৎ ঢেউগুলো আতঙ্ক, বেদনা, ভয়ের। আচ্ছা, সার্কুলেট ওভার দ্য ব্রাইট, এটা কিন্তু অলরেডি প্রকাশিত হইতেছে, উজ্জ্বল হইতেছে, উজ্জ্বল আলোর মতো প্রকাশিত হয়েছে চারদিকে। অ্যাট ডার্কেন্ড, এবং কি করে দিতেছে, অন্ধকার করে দিচ্ছে, কি কাকে, ল্যান্ডস্কেপ অফ দ্য আর্থ, পৃথিবীর যে ভূমিগুলো, পৃথিবীর যে দেশগুলো, এগুলো কিন্তু আর কি হচ্ছে না, অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছে, আলো পাচ্ছে না। অবসেসিং আওয়ার প্রাইভেট লাইফ, অর্থাৎ আচ্ছন্ন করে দিচ্ছে আমাদের ব্যক্তি জীবন। এই যে অবসেসিং, আচ্ছন্ন করে দিচ্ছে আওয়ার প্রাইভেট লাইফস, আমাদের ব্যক্তি জীবন, প্রাইভেট লাইফস, ব্যক্তিগত জীবন। দ্য আনমেনশনেবল, অনুল্লেখযোগ্য,
অধর মানে গন্ধ, অব্দ, ডেথ মৃত্যুর কেমন যেন উল্লেখ করার মতো নয় এমন গন্ধ, মৃত্যুর গন্ধ। অফেন্স দ্য সেপ্টেম্বর নাইট, সেপ্টেম্বরের যে নাইট সেটাকে অপরাধী করে তোলে, কষ্টকর করে তোলে। কবি এখানে এই কথাটাই কিন্তু বোঝাতে চেয়েছে, উনি যুদ্ধের প্রতি ব্যাপক ঘৃণা প্রকাশ করতে চেয়েছেন। তাই দেখেন কবিতাটা আসলে বাংলায় ভালোভাবে বুঝেন। 52 নং রাস্তায় আমি পানশালার একটিতে বসে আছি, অনিশ্চিত আর হতাশায়। কারণ হলো এই কপট আশা যেই না রহে আর পাশে, অর্থাৎ এ ধরনের যে আমি 10টা বছর এক হীন অমলিন অসৎ দশকের ঢেউগুলো আতঙ্ক বেদনা ভয়ের উজ্জ্বল আলোর উপর হলো তা বিস্তার, পৃথিবীর ভূমিগুলো ধুধু অন্ধকার আচ্ছন্ন করে মোদের ব্যক্তি জীবন, অপরাধী সেই রাত, অপরাধী সেই রাত, সেপ্টেম্বরের সেই রাত, অনুচ্চ রয় বাদ গন্ধ আজীবন, গন্ধ জীবন। তার মানে আমাদের এই সেপ্টেম্বরের যে একটা নাইট সেটাকে এখানে সেপ্টেম্বরে 1 সেপ্টেম্বর 1939 সালে যে ঘটনা ঘটেছিল তার প্রেক্ষাপটে কিন্তু এটা লেখা আছে যে এখানে যে গল্পের মধ্যে বসে আছে, এই কবিতার মধ্যে বসে আছে, সেই বলতেছে আমি বসে আছি একটি পানশালায়। যেখানে আমি বসে আছি সেটা 52 নাম্বার রাস্তা। আমি আছি অনিশ্চিত আর হতাশায়, আমার মধ্যে কোনো আশা নেই। ঠিক আছে, আমার আশাগুলো দুরাশা হয়ে গেছে। দীর্ঘ 10 বছর ধরে আমি দেখছি সেখানে রাগ ঘৃণা এবং বিতৃষ্ণার ঢেউ তুলেই উঠছে, আলোর ঝলক সেখানে নিভে যাচ্ছে, সার্কুলেট হচ্ছে চারদিকে, অন্ধকার হয়ে যাচ্ছে পৃথিবী, আর আবছা আবছা আচ্ছন্ন হয়ে যাচ্ছে আমাদের ব্যক্তি জীবন, এবং মৃত্যুর উল্লেখ করার মতো না এরকম মৃত্যুর গন্ধ চারদিক দিয়ে এসে আমাদেরকে গ্রাস করছে। এটাই সেপ্টেম্বরের সেই রাতটা, 1 সেপ্টেম্বরের সেই রাতটা। এখানে কবি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালের যে সময়টা, সেই সময়ে সে 1 সেপ্টেম্বরের ঘটনাটা বর্ণনা করেছে। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কিছু শব্দ আছে, এই শব্দগুলো আপনি খুব ভালোভাবে দেখার চেষ্টা করবেন। যেমন স্যাক্রিফাইস, ত্যাগ, লাভ, ভালোবাসা, হিউম্যানিটি মানবতা, কমিটি, শিষ্টাচার, ব্রাদারহুড ভ্রাতৃত্ব, ইনহিউম্যানিটি অমানবিকতা, এই যে যে কিছু শব্দ আছে বা কবিতার মধ্যে যে কিছু শব্দ আছে, এই শব্দগুলো আমরা খেয়াল করবো। এই দুটা কবিতায় আমরা বেশ কিছু শব্দ পাইছি, খেয়াল করেন। ইয়ার্নিং আকুল আকাঙ্ক্ষা, যেমন অসল শব্দের অর্থ আমরা পাইছি বা তার বেড়া। তারপরে আমরা আর একটা শব্দ পাইছি ভেইল, সেটার অর্থ হলো ঘোমটা। দেখেন ভেইল, ঘোমটা। আচ্ছা, তারপরে আমরা আনমেনশনেবল একটা শব্দ পাইছি, অনুল্লেখযোগ্য, উল্লেখ করার মতো না। এরপরে দেখেন আমরা সামারি যে শব্দটা পাইছি, সামারি শব্দের অর্থ সংক্ষিপ্ত সার, ছোট কিছু। তারপরে আমরা দেখেন রিফিউজ, পার্পল একটা শব্দ পাইছি, সেটা কি আমরা পাইছি রক্তবর্ণ, নীল, নাপ, নীলের মতো মিশ্রণে দৃষ্ট মানে রক্তবর্ণ। আবার এখানে আমরা কি একটা শব্দ পাইছি অফেন্ট, অফেন্ট মানে কি বিরক্ত করা, অফেন্ট। এই যে কেবল যে কবিতাটা পড়লাম অফেন্ট, দেখেন একটা শব্দ আছে অফেন্ট, যার অর্থ বিরক্ত করা। ঠিক আছে, এই ধরনের আমরা একটা শব্দ পাইছি। আর একটা শব্দ পাইছি অফসেস, সেটা হলো আচ্ছন্ন করা, একদম আচ্ছন্ন করে মনকে। আর একটা শব্দ পাইছি আমরা লোম, এটা হলো আবির্ভূত হওয়া। এই ধরনের আমরা যে শব্দগুলো পেয়েছি, আপনি এই শব্দগুলো যদি একটু ভালোভাবে ফোকাস করেন, কবিতাটা দুইটা যদি একটু ভালোভাবে পড়েন। প্রথম যে কবিতাটা আমরা পড়লাম দি লেক ইজলি অফ ইনস্ট্রি, কবিতাটা লিখেছেন W.B. ইয়েটস, এবং কবিতাটা কতই না চমৎকার। I will arise and go now, ঠিক আছে, go to Innisfree, এই যে কবিতাটা কত সুন্দর করে বোঝানো হয়েছে। আর দ্বিতীয় যে কবিতা, এটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে লেখা হয়েছে। সেপ্টেম্বর 1939 থেকে W.H. অডেন এই কবিতাটা লিখেছেন। ঠিক আছে, দুইটা কবিতাই কিন্তু চমৎকার। এই দুইটা কবিতা আপনারা খুব চমৎকারভাবে উপভোগ করবেন এবং খুব ভালোভাবে পড়বেন। ইনশাল্লাহ আপনারা এইখান থেকে ইউনিভার্সিটি লেভেলে অ্যাডমিশন টেস্টে যে কোশ্চেনগুলো আসবে, ইনশাল্লাহ আপনারা অ্যান্সার করতে পারবেন। তো কতটুকু বোঝাইতে পারছি আমি জানি না, তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদি মনে করেন যে আরও কিছু বোঝা থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।